আসসালামু আলাইকুম। কোয়ান্টাম শপিং প্ল্যাটফর্ম এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সুপার স্পেশাল অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, এই স্পেশাল অধ্যায়ে আজকে আমাদের একটা স্পেশাল প্র্যাকটিস ক্লাস। তো আজকের স্পেশাল প্র্যাকটিস ক্লাসে আমরা আমাদের ভর সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেই ভর সংক্রান্ত অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আমরা ভরের যে সূত্র জানি সেটা হচ্ছে m = m0/√1 - v²/c² দেখতে পাচ্ছি। তো এই m হচ্ছে গতিশীল অবস্থার ভর, এই m হচ্ছে স্থির অবস্থার ভর বা নিশ্চল ভর, আর এই b হচ্ছে বেগ, যে বেগটা আমার মহাকাশযান হবে সেই বেগ, আর c হচ্ছে আলোর বেগ। তো মোটামুটি এটা আমরা রিভাইজ করলাম, এটা আমরা সবাই জানি। তো এবার আমরা দেখব যে 2024 সালে বোর্ড পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো আসছিল সেইখান থেকে আমার ভর সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা একটু সলভ করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন নিয়ে হাজির হলাম। তো একটু সবাই একটু ভালো করে বেসিক প্রশ্ন দিকে তাকাও। সবাই প্রশ্ন কি ভালো করে দেখতে পাচ্ছ? প্রশ্ন দেখা যাচ্ছে? আচ্ছা, এবার দেখো আমাদের এখানে বলতেছে আলোকবর্ষ 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য, হ্যাঁ থ্যাংক ইউ। তো খেয়াল করো কি বলতেছে, 40 আলোকবর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য 45 বছর বয়সী নভোচারীকে 45 বছর বয়সে একজন মানুষকে নভোচারী মানে আমরা জানি যে মানুষটা মহাকাশে ভ্রমণ করে তাকে নাম নভোচারী। তো নভোচারীকে 0.6c বেগে নভোযানে পাঠানো হলো। নভোযান মানে একটা রকেটে চড়ে পাঠানো হলো আর কি। তো রকেটের বেগ কত ছিল? 0.6c। আসলে সি হচ্ছে আলোর বেগের মান। তো আলোর বেগের মানকে 0.6 দিয়ে গুণ করলে যে মান পাওয়া যাবে সেটাই হবে রকেটের বেগ বা নভোযানের বেগ। সবাই কি কথাটা বুঝতে পারছো? নভোযানের বেগটা হবে আলোর বেগকে 0.6 দিয়ে গুণ করলে যত হয়। একটু কথা বলো তো সবাই, কথাটা বুঝছো কিনা যা বললাম? তো আমরা জানি আলোর বেগ হচ্ছে 3 × 10⁸। এই মানটাকে 0.6 দিয়ে গুণ করব, কারণ 0.6 × c না, এই জন্য। তো c হচ্ছে আলোর বেগ, আর 0.6 দিয়ে যদি গুণ করি কত আসবে? এরকম আসবে। তো এরকম আসবে, সাইন্টিফিক নিলে হবে এরকম আর কি, এরকম আসবে। যাই হোক, তো এই মানটা হবে আমার কিসের বেগ? রকেটের বেগ বা নভোযানের বেগ। এরপরে বলতেছে নভোচারীর ভর দেওয়া আছে 80 কেজি। এই যে ভরটা দেওয়া আছে, নভোচারীর ভর দেওয়া আছে 80 কেজি। এই ভরটা আমাদের স্থির অবস্থার ভর নাকি চলন্ত নভোচারীর ভর, এটা তোমাকে একটু চিন্তা করতে হবে। কেউ বলতে পারবা? এই যে নভোচারীর ভর দেওয়া আছে 80 কেজি, এটা কি স্থির অবস্থার ভর নাকি চলন্ত অবস্থার ভর? এই 80 কেজি স্থির হবে। আচ্ছা, স্থির বলতেছো। বাকিরা একটু গেস করো তো, বাকিরা যারা আছে, মুশফিক, অনুপ, জুমা, রিয়াদুল, সেতু, তামান্না। আচ্ছা, এটা কিন্তু হবে, এটা হবে স্থির অবস্থার ভর। স্থির, ভেরি গুড, স্থির হবে। কেন? আমাদের একটা মানুষের ভর যখন পৃথিবীতে মাপা হয় তখন কিন্তু মানুষটা স্থির থাকে, স্থির অবস্থার ভরই হবে। এইটা হবে m0 নাকি m এর মান বলো তো? স্থির ভরকে কি দিয়ে প্রকাশ করা হয়? m0। ভেরি গুড, m0 দিয়ে। তার মানে এটা হবে m0 এর মান। তো নভোচারীর গড় আয়ুকাল লেখা আছে 80 বছর, আর 1 আলোকবর্ষ এত দেওয়া আছে। আর গ নং প্রশ্নে আমাদের বলতেছে চলন্ত অবস্থায় নভোচারীর ভর কত হবে। এই যে নভোচারীটা চলতেছে, তো চলন্ত অবস্থায় তার ভর কত হবে বের করতে বলছে। তো এই যে চলন্ত অবস্থায় নভোচারীর ভর মানে কি গতিশীল ভর, কারণ কি একটা বস্তু যদি চলতে থাকে তাহলে অবশ্যই সে গতিশীল হয়, আর গতিশীল হলে যে ভর তার নাম কি? গতিশীল ভর। মানে কি এম এর মান বের করতে বলা হয়েছে এখানে। এতটুকু বুঝতে পারছো সবাই যা বললাম? বাকিরা? আচ্ছা, তো এবার চলো আমরা অঙ্কটা সলভ করি। তো মোটামুটি সবই আমরা কিন্তু দেখছি, মোটামুটি পারবা। এখন আমরা অঙ্কটা সমাধান করার জন্য যে মানটা দেওয়া আছে সে মান দেখে সামনে যাই। তো দেখো এখানে আমাদের প্রথমে হচ্ছে স্থির অবস্থার ভর, যেটা বলছে আমি এটা উল্লেখ করতেছি। তো এখানে স্থির অবস্থার ভর, নভোচারীর স্থির ভর হচ্ছে m0 80 কেজি, এবং আমাদের নভোচারীর যে বেগ সেটা হচ্ছে v। খেয়াল রাখবা নভোচারীর বেগটাকে v দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 0.6c।
আর এটা যদি আমরা হিসাব করি তাহলে আমার এরকম আসবে 1.10⁸ মিটার পার সেকেন্ড। এটা পারবা, ক্যালকুলেটর করলেই হবে, দেখাইছি একটু আগে। এরপর আলোর বেগ সি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর চলন্ত অবস্থায় নভোচারীর বেগ ভরটাকে আমরা এম দিয়ে প্রকাশ করব, আর এই এম এর মানটাই বের করব। দেখো তো এতটুকু যে আলোচনা করা হইলো বুঝতে পারলা কিনা? জি স্যার। আচ্ছা, এবার চলো আমরা অঙ্কটা সলভ করার জন্য একটু সামনে যাই। তার আমরা জানি লিখবো, আমরা জানি আমাদের সূত্র কি ছিল, আমরা জানি আমাদের সূত্র ছিল m = m0/√1 - v²/c²। এখন মানগুলো বসায় ক্যালকুলেশন করতে পারলেই অঙ্ক শেষ। তো মানগুলো বসালাম, এখন ক্যালকুলেশন আমরা করব। কীভাবে করবো একটু খেয়াল করো, সবাই একটু হাতে কলমে করো তো, দেখো তো পারো কিনা। প্রথমেই বর্গমূলের মধ্যে কাজ করবা। প্রথমেই 1.10⁸কে হোল স্কয়ার করো, সেই মানটাকে এই মানটা দিয়ে হোল স্কয়ার দিয়ে ভাগ করো। দেখো তো পারো কিনা সবাই, সবাই একটু ক্যালকুলেটর করো এবার, সবাই এটা করো। আচ্ছা করো, যদি না মিলে আমি মিলা দিব ক্যালকুলেটর দিয়ে, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ, কিন্তু সমস্যা এক জায়গাতেই হয়, ক্যালকুলেশন করতে গেলে পোলাপাইনরা মিস্টেক করে। হ্যাঁ, তো ক্যালকুলেশনটা আস্তে 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 করতে হবে। চেষ্টা করবা আস্তে আস্তে ক্যালকুলেশন করার জন্য। তো সবাইকে বলা হচ্ছে সবাই একটু আস্তে আস্তে ক্যালকুলেশনটা করার চেষ্টা করো, না পারলে আমি দেখা দিব হাতে কলমে কীভাবে করতে হবে। যদি কারো উত্তর বের হয়, লাস্ট অফ অল এম এর মান কত পেয়েছো আমাকে জানা দিও। আমি তোমাদের অপেক্ষা আছি, আমি তোমাদেরকে অঙ্কটা করতে দিলাম, জাস্ট সমাধান করতে দিলাম ক্যালকুলেশনটা। তো জানাইও মুশফিক, অঞ্জনা, অনুপ, ঝুমা, রিয়াদুল, সেতু, তামান্না, তিন্নি এতটুকু বুঝছো কিনা, জাস্ট ক্যালকুলেশনটা করো। আচ্ছা কত পাইছো? স্যার 100 একবারে 100ই বের হয়েছে, কম বেশি বের হয় নাই? না স্যার এটাই আসছে একদম। না স্যার। আচ্ছা, আর বাকিদের কি বের হয়েছে বলো তো, বাকিদের উত্তরের অপেক্ষা আছি। রিয়াদুল, তিন্নি, তারপর হচ্ছে গিয়ে অনুপ, অঞ্জনা, বাকিরা যারা আছো। রিয়াদুলের কাছে কি ক্যালকুলেটর আছে? তুমি কি ম্যাথ করতেছো? জুমা, করতেছি। আচ্ছা রিয়াদুল একটু রেসপন্স করো, রিয়াদুল কথা বলো, তোমার কি ক্যালকুলেটর আছে সামনে, তুমি করতেছো অঙ্কটা? ওয়ালাইকুম সালাম। তিন নাই? আচ্ছা তুমি কি এটা করতে পারতেছো? না পারলে আমাকে বলো, আমি বুঝে দেবো, সমস্যা নেই। হ্যাঁ রিয়াদুল একটু আমাকে দ্রুত জানাও, তুমি কি অঙ্কটা সলভ করতে পারতেছো? স্যার এটা করছি একবার, মানে ম্যাথ জিরো হয়ে গেছে, আবার করছি। আচ্ছা করো, আস্তে আস্তে করবা, ক্যালকুলেশন কিন্তু বৃহৎ বড় চ্যালেঞ্জ, না পারলে অঙ্ক হবে না। আমরা আসলে এই অধ্যায়ের মধ্যে ক্যালকুলেশনটা মিস্টেক করি বেশিরভাগ ক্ষেত্রে, চেষ্টা করবো যে ক্যালকুলেশন ঠান্ডা মাথায় করা যায়। হ্যাঁ, আর বাকিরা একটু ওয়েট করো, বাকিদের জন্য ওয়েট করতেছি, ওরা একটু সলভ করে এটা বের করো, তারপরে আমরা বাকি অঙ্ক নিব। জাস্ট ওয়েটিং সামটাইমস। কিছুক্ষণ ওয়েট করি আমরা দেখি বাকিদের জন্য। তার আলাদা আলাদা কি বের করবো? আলাদা না, তুমি একবার উত্তর দেবে। কত আসে? 18.08 পুরো উত্তরটা বের হবে তো। এই যে উত্তরটা হবে 100, হবে সব মিলাই করলে 100 কেজি। মিলে নাই দেখো তো সবার লগে, মিলেছে তো? রিয়াদু বলছো
মুশফিক বলছো, তামান্না বলছো, এটা 100 হবে। এখন যদি 100 না আসে তাহলে কীভাবে করতে হয় আমি একটু দেখা দিই, জাস্ট একটু খেয়াল করো। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে অঙ্কটা খুব ইজিলি সমাধান করতে পারবে। প্রথমে উপরটা লিখবা 1.8 10⁸ লিখার পর স্কোয়ার চাপ দিবা, এরপরে ভাগ চাপ দিবা, ভাগ চাপ দিয়ে লিখবা 3 × 10⁸, এটা স্কোয়ার। স্যার আমি বুঝি নাই স্যার, একটু ক্যালকুলেশনটা একটু। বোঝো নাই? জি না স্যার। আচ্ছা, ইএক্সপি চাপ দিয়ে যে করতে হয় এটা তো জানো নাকি? ইএক্সপি চাপ দাও নাই কখনোই, যে এই জায়গায় যে চাপ দিয়ে করতে হয় যে এই পাওয়ারে, এরকম করো নাই কখনো? আমি তো শর্টকাট নিয়মে দেখাইতেছিলাম। আচ্ছা, আমাদের সময় যেহেতু কম, আমি বেশিক্ষণ সময় নিতে পারতেছি না, দেখো একটু মনোযোগ দাও। প্রথমে যে 1.8 10⁸ হোল স্কয়ার লিখবা, এই যে 1.8, ইএক্সপি চাপ দিলে হবে 10⁸, ইএক্সপি মানে 10⁸, বুঝছো? সে তো দ্রুত রেসপন্স করবা, সময় কম। জি স্যার, জি স্যার। এরপরে এটা স্কোয়ার আছে, সরি পাওয়ার 8 দাও, 8 দিলাম। এরপর স্কোয়ার মানে এই যে এক্স স্কোয়ার চাপ দিলে স্কোয়ার হবে, বুঝছো? এবার স্কোয়ার আছে, জি স্যার। এবার ভাগ 3 × 10⁸ লিখা, এরপরে স্কোয়ার দাও, এরপরে সমান চাপ দাও, কত আসবে? 0.36। তো 1 থেকে 0.36 বিয়োগ করো, এটা মুসলাম, 1 বিয়োগ 0.36, উত্তর আসবে এত। এটাকে বর্গমূল করো, দিলা বর্গমূল চাপ, সমান চাপ দাও, উত্তর হবে 0.8, বুঝছো? এবার 80-কে 0.8 দিয়ে ভাগ করো, দেখবা। হ্যাঁ, এভাবে করতে হবে। রিয়াদুল দেখো তো এখন মিলছে কিনা, এইভাবে আস্তে আস্তে করতে হবে। আচ্ছা, ওকে, তো এভাবেই আমরা ম্যাথগুলো সলভ করবো আস্তে আস্তে, তাহলে ধীরে সুস্থ করলেই হয়ে যাবে। এখন তোমাদেরকে একটা অঙ্ক দিই, তোমরা করে দেখাও। সবাই রেডি? আমি তো এটা বুঝা দিলাম, এখন তোমরা নিজেরা করবা। মানে এরকম একটা অঙ্ক দিব, তোমরা নিজেরা করে আমাকে দেখাবা, দেখবো উত্তরটা মিলে কিনা, ঠিক আছে? এটা তো আমি জাস্ট দেখাইলাম, অনেকে দেখছো। এখন তোমাদেরকে দিই, তোমরা এই অঙ্কটা সলভ করে আমাকে দাও, আমি দেখি হয় কিনা। ওকে, রেডি সবাই? দিলাম। ওকে স্যার। দেখি কারা কারা লিখতে পারো, ভালো করে সবাই উদ্দীপক দেখবা আগে। এই অঙ্কটা 2023 সালে রাজশাহী বোর্ডে আসছিল। গণংটা সলভ করো, গণং। সবাই এখনই খাতা কলমে করবা। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল। এই যে আমি কিছু বলবো না, এই যে এখান থেকে শুরু, উদ্দীপক এখান থেকে শুরু এ পর্যন্ত, তারপরে যে গণং, কাগজ টুকরাটির গতিশীল ভর বের করো। তো সবাই একটু আস্তে আস্তে করো, তাড়াহুড়া নাই। হ্যাঁ, আস্তে আস্তে করলেই হবে। আচ্ছা, এখন তোমাদের বলি, তোমাদের ওদিকে কি শীত শীত চলে আসে? যারা গ্রাম অঞ্চলে আসো, শীত চলে আসে তোমাদের ওদিকে? কুয়াশা পড়ে, শীত পড়ে? আচ্ছা, আমাদের এদিকে এখন শীত আসে নাই। জি স্যার, সকালবেলা তো অনেক আমি পুরো মাত্রা শীত, কিন্তু ঢাকা কোনো শীত নাই স্যার, ফ্যান ছেড়ে ঘুমাইতে হয়, অল টাইম ফ্যান ছেড়ে। আমরাও তো ফ্যান্সিরা ঘুমাই। ওই যে মুশফিক তো মনে হয় গ্রামের দিকে থাকো, ওই জন্য। তো মুশফিক, শীত কিরকম পড়ছে এখন, বেশি না কম? স্যার মোটামুটি শীত পড়ছে। সকালবেলা স্যার ফজরে উঠলে মানে এত পরিমাণ কুয়াশা, বুঝছি। আমার দিকে কুয়াশাও পড়ে না। আচ্ছা রিয়াদুল, তোমার দিকে গ্রাম অঞ্চল না তোমার দিকটা? স্যার আমি গ্রাম অঞ্চলে আমার বাসা হলেও আমি শহরে থাকি, তো আমার এখানে গরম আছে স্যার। ও, এখনো শীত হয়নি। আচ্ছা, আর কার কার ওদিকে শীত আসছে বলো, আর কে কে? আচ্ছা স্যার, সকালবেলা উঠা যায় না। ও আচ্ছা, তোমার দিকে ঝুমার ওদিকে। আচ্ছা, আর কারো নাই? স্যার আমার ঢাকা, কিন্তু তাও শীত লাগে। তোমার ঢাকা? ঢাকা কোন দিকে তোমার? স্যার পুরান ঢাকায়। ও, পুরান ঢাকার মানুষ। আমিও তো নারায়ণগঞ্জ। জি। আমাদের এদিকেও তেমন শীত টিত নাই।
আর ওদিকে শীত নাই তো, কিন্তু স্যার সকালে উঠতে লাগে। সকালে উঠতে লাগে, আমারও লাগে না বুঝছো। তোমাদের কত শীত পড়ে গেছে ওদিকে, দিকে এখন আমার লাগে না এরকম। তোমাদের গ্রামে বাড়ি নাই? তোমরা কি স্থানীয় মানে এদিকেই থাকো ছোটবেলা থেকে এদিকেই? স্যার ছোট থেকে এখানে, কিন্তু গ্রামের বাড়ি ধামরাই। ধামরা, এটা আবার কোন জায়গায়? চিনি না তো, মানে এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? আশেপাশে অন্য কোনো অঞ্চল বলো দেখি, মনে পড়ে কিনা, চিনা পরিচিত লাগে কিনা। আর নবীনগর, সাভার ওগুলার সাইডে। ও আচ্ছা, ঢাকার দিকেই? তাও ঢাকার দিকেই। হ্যাঁ স্যার, ঢাকাই। তোমরা খাঁটি ঢাকাইয়া, বুঝছি। আচ্ছা তাড়াতাড়ি করো স্যার বাকি। অ্যান্সার আসছে 10.05 সামথিং। 10.05। 10.05। আচ্ছা দেখি বাকিদের কি বের হয়। মুশফিক, অঞ্জনা, অনুপ, ঝুমা, রিয়াদুল, সেতু, তিন্নি, তোমরা দেখো কি বের করতে পারো। একজনের বের করছে, দেখি উত্তরটা হয়েছে কিনা, আমি বলবো না উত্তর হয়েছে কিনা। আর 1 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি করো, এতক্ষণ লাগার কথা না, দ্রুত। ক্যালকুলেশন এই অঙ্কের মধ্যে, আচ্ছা জুমাও দিছো কাছাকাছি, ওর উত্তরটা ইমত দিছো 10.05। ক্যালকুলেশন হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, বুঝছো। অঙ্কগুলোর সূত্র সহজ, কিন্তু ক্যালকুলেশন করতে গেলে অনেকে ভুল করো। রিয়াদুল, তোমার একটু আগে একটা অঙ্ক ক্যালকুলেশন সমস্যা হয়েছিল, দেখো তো এই অঙ্কের ক্যালকুলেশন কত পাইছো? স্যার আমার 10 আসছে উত্তর। কত আসে? শুধু শুধু 10। শুধু 10 তো হবে না, আর একটু বেশি হবে। আচ্ছা কাছাকাছি হয়েছে, এক্সিলেন্ট। আর বাকিরা যারা আছো আর সময় দিতে পারতেছি না, সময় কম, দেখো এক্সিলেন্ট, তামান্না ফার্স্ট হয়েছে, ভেরি গুড। তো এখানে আমাদের হবে 10.05038 গ্রাম, এরকমই হবে। স্যার আমাদের শুধু 10 আসছে, শুধু আমার অল্প মানে 2টা নিছিলাম মনে হয়। ও মানে 2টা নিয়েছিল দেখাই, বেশি নাও না দেখা। আচ্ছা যাই হোক, আমাদের দশমিকের পরে তুমি 2 ঘর নিবা। 10 আসছে 10.6। হ্যাঁ 10.6। যাই হোক, দশমিকের পরে 2 ঘর নিলে দেখবা যে একটু বেশি আসবে। যাই হোক, এটাই উত্তর, প্রায় এত গ্রাম, এটাই উত্তর, শেষ। সবাই বুঝছো না অঙ্কটা? পারবা না এরকম অঙ্ক আসলে? স্যার এখানে 10 দিলেও হবে তো উত্তর? হবে 10। 10 এর পরে তো 0। হ্যাঁ 10 দিলে হবে, সমস্যা নাই, তবে পুরোপুরি মানটা নিলে একটু ভালো হইতো আর কি, এই জন্য বলতেছিলাম। আচ্ছা এটা তো পার্সেন্ট। হ্যাঁ বলো, কিছু বলতেছো? স্যার এখানে বেগ কি মিটার পার সেকেন্ডে নিতে হবে না? হ্যাঁ বেগ তো মিটার পার সেকেন্ডই হবে, কেন অন্য কিছু মনে হয়? স্যার অ্যান্সারটা দেখান একটু। আচ্ছা একটু ওয়েট, আমি দেখাচ্ছি। এই যে দেখো, কমটা যা স্যার। কোনো সমস্যা আছে? এই যে বেগ তো মিটার পার সেকেন্ড দেওয়া আছে, যে ভরটা গ্রামে দেওয়া ছিল দেখে আমরা গ্রামে পাইছি, বুঝছো। স্যার ওই যে রকেটের বেগের কথা বলছিলাম। রকেটের বেগটা আছে এখানে, তুমি যদি ইয়া করো, আসলে এখানে সি কাটছে, বুঝছো, এটা চাইলে এটাও রাখা যায়। দেখো তুমি এখানে যদি আমি সিধা গুণ করি, তাহলে 3 × 10⁸ দিয়ে গুণ করবো, তো যদি গুণ এখানেও করি, এখানেও যদি মানটা বসে এখানে বসাতে হবে, তো এই তো কাটাকাটিই যাবে, কথা বুঝছো, কাটাকাটি যেতে যাবে, তো গুণ না করলেও সমস্যা নেই, সি রাখলেও হবে, কারণ ভেতরে v/c হোল স্কয়ার, তো আসলে বুঝাই তোমাদের, এই যে v²/c², তো এটাকে চাইলে অনেকে এভাবেও লিখতে পারে যে v/c ব্র্যাকেট হোল স্কয়ার, তখন v এর মান আর c এর মান বসাও, v এর মান যদি বসাও 0.1c আসবে, 0.1c আসবে, আর c তো নিচে রইল, তো এরকম থাকবে, এই স্কয়ার দিবা, তো এই সি কাটাকাটি যাবে, তো এইটা মান বসায় করলেও যা, মান বসায় না করলেও একই, বুঝছো এবার? এটাই। আচ্ছা জি স্যার। ওকে, তো এটাই আর কি ইয়েটা ছিল। তো
তো এর পরবর্তী প্রশ্নগুলো নিয়ে হাজির হচ্ছি, নতুন লিঙ্ক দিতেছি, সবাই তাড়াতাড়ি আসো। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। তো আমরা এখন বরিশাল বোর্ড 2022 সালে আসা একটা স্পেশাল প্রবলেম সলভ করব। তো প্রথমে আমরা একটু উদ্দীপকটা পড়ি, উদ্দীপক আমাদের কী বলছে আমি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, দেন আমরা সলভ করার চেষ্টা করব। বলতেছে 0.6 সি গতিতে চলমান একটি রকেটে 0.5 কেজি ভরের 1 মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে। স্থির অবস্থায় তামার ঘনত্ব হচ্ছে এত কেজি ঘনমিটার পার ঘনমিটার এবং সি হচ্ছে কি আলোর দ্রুতি বা আলোর বেগ। এটা আমাকে জানাইও যারা যারা জয়েন করছো ক্লাসে, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা। এবার দেখো আমাদের, হ্যাঁ এবার বলতেছে গণঙে তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি নির্ণয় করো। তামাটার দণ্ড যে ছিল, দেখো তামার দণ্ড কোথায় ছিল? তামার দণ্ড ছিল তোমার একটা রকেটের উপরে। আর রকেটটা কেমন অবস্থায় ছিল? রকেটটা কিন্তু চলমান ছিল, গতিশীল ছিল। তাহলে আমাদের 0.6 এত বেগে গতিশীল একটি রকেটের মধ্যে 1 মিটার তামা ছিল। তো তামাটার ভর ছিল 0.5 কেজি। একটা কথা খেয়াল রাখবা, এই যে ভর 0.5 কেজি, এই ভরটা কি আমার স্থির ভর নাকি গতিশীল ভর, এটা তোমাকে আগে বুঝতে হবে। এই যে আমাদের তামার, আচ্ছা এটা স্থির বলতেছো, তামার না স্থির বলছো। এই যে তামার টুকরার যে ভর, সেই ভরটা রকেটের মধ্যে আছে। এখন এই যে তামার টুকরাটা যে রকেটের মধ্যে আছে, রকেটটা তো গতিশীল, তামার টুকরাও তো গতিশীল, কিন্তু এই যে ভরের কথাটা বলছে 0.5 কেজি ভরের 1 মিটার লম্বা তামার দণ্ড, এই লাইনটার দ্বারাই বুঝতে হবে এই ভরটা কি গতিশীল নাকি স্থির। এটা কিন্তু আসলে স্থির অবস্থার ভর, গতিশীল ভর না। কেন না? কারণ রকেট তো গতিশীল, তাহলে এটা তো গতিশীল ভর হওয়ার কথা ছিল। আসলে এখানে কথাটার মিনিং হচ্ছে আমাদের 1 মিটার দণ্ডটা ছিল যে তামার দণ্ড, সেই তামার দণ্ডটার ভর ছিল 0.5 কেজি। এটা যে রকেটে গতিশীল হওয়া ছিল বিধায় এই জন্য হয়েছে এরকম নয়, এটা আগে থেকেই ছিল। এক টুকরা, সাপোজ 1 খণ্ড কলম, এটার ভর 0.5 কেজি। তো এটা যদি আমার এই স্থির থাকে তাহলেও 0.5 কেজি, আর গতিশীল রকেটের উপরে থাকলেও তাও 0.5 কেজিই হইব। কারণ কি, আমাদের এই তামার যে ভর বা এই দণ্ডটার যে ভর, এটা তো হচ্ছে তার নিজস্ব ভর। এই নিজস্ব ভর কিন্তু সব জায়গায় সেম হবে। হইতে পারে গতিশীল থাকলে তার আপেক্ষিক ভরটা একটু চেঞ্জ হবে, কিন্তু নিজের যে ব্যক্তিগত ভরটা আছে সেই ভরটা সবসময় স্থির ভর, আর সেটা সবসময় ফিক্স থাকে, আর সেটাকে সবসময় m0 দিয়ে প্রকাশ করা হয়। যদিও আমার যানবাহনটা গতিশীল, কিন্তু এর যে একটা নিজস্ব ভর আছে সেই ভরটার কথাই এটা হচ্ছে 0.5 কেজি পার্সোনাল ভর। কথা কি বুঝতে পারছো সবাই যা বললাম? কথা বুঝছো? জি স্যার। তো এই যে আমার কলম বলো বা আমাদের তামার দণ্ড বলো, এর যে পার্সোনাল যে ভর সেটাই হচ্ছে স্থির ভর। কার কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলতে পারো। আচ্ছা, তার মানে কার কোনো প্রশ্ন নেই। এবার দেখো, তো আমাদের বলতেছে তামার দণ্ড থেকে যেই শক্তিটা আমি পাবো, তামার দণ্ডটা গতিশীল, তামার দণ্ড থেকে যে শক্তিটা আমি পাবো সেই শক্তি বের করতে হবে। আচ্ছা, একটা বস্তু গতিশীল আছে, রকেটটা কিন্তু গতিশীল, তামার দণ্ডটা গতিশীল। এখন গতিশীল বস্তু থেকে যে শক্তি পাওয়া যায় তাকে কি বলা যায়? গতিশীল অবস্থার শক্তি বা গতিশক্তি। কথাটা একটু বুঝো। গতিশীল একটি বস্তু থেকে যে শক্তি পাওয়া যায় তার নাম গতিশীল অবস্থার শক্তি বা গতিশক্তি।
কথাটা বুঝতে পারছো? একটু রেসপন্স করো। সবাই কি শুনতেছো আমার কথা, দেখতেছো? একটু সবাই কথা বলো, তোমাদের কথা আমি আর আসতেছে না। জি স্যার বুঝছি। আচ্ছা, তো ওই যে গতিশীল অবস্থায় থাকাকালীন যে শক্তি পাই তার নাম গতিশীল অবস্থার শক্তি বা গতিশক্তি। তা আসলে আমাদের বের করতে হবে তামার দণ্ডটির গতিশক্তি কত। যদিও বলছে প্রাপ্ত শক্তি, কিন্তু আসলে এই প্রাপ্ত শক্তিটা কিসে পরিণত হচ্ছে? গতিশক্তিতে পরিণত হচ্ছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমরা গতি শক্তি যে চিন্তা করতেছি, এটার সূত্র কি আগের মতোই হবে? কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ওরকম হবে? আসলে বিষয়টা ওরকম হবে না। কেন হবে না? আমরা জানি যে আমাদের যে রকেট চলতেছে, এই রকেটটা কিন্তু প্রায় আলোর বেগের কাছাকাছি চলতেছে। যেহেতু আমাদের রকেটটা প্রায় আলোর বেগের কাছাকাছি চলতেছে, এই বেগটা আমার ভি থেকে পরিবর্তিত হইয়া সিতে রূপান্তরিত হয়। মানে কি, আলোর বেগের কাছাকাছি বেগ রূপান্তরিত হয়, সেক্ষেত্রে আমরা বেগটাকে সি দিয়ে প্রকাশ করি। আর আমরা গতি শক্তির জন্য বা শক্তি বের করার জন্য যেই সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে বিখ্যাত আইনস্টাইনের সূত্র, ইকুয়াল টু এমসি স্কয়ার। গতিশীল বস্তুর আলোর বেগে চলমান কোনো বস্তুর গতিশক্তি বা শক্তি বের করার সূত্র হচ্ছে ইকুয়াল টু এমসি স্কয়ার। তোমরা কি জানো সূত্রটা? গতিশীল বস্তুর আলোর বেগে চলমান বস্তুর গতিশক্তি ইকুয়াল টু এমসি স্কয়ার, সেই সূত্রটা বের করব। তো এখানে এম হচ্ছে গতিশীল অবস্থার ভর আর সি হচ্ছে আলোর বেগ। তো গতিশীল অবস্থার ভরের মানটা আমরা আগে বের করব। গতিশীল অবস্থার ভরের মানটা কি বের করব? আগে বের করব। তো চলো আগের মতোই আমরা মান টান বসিয়ে গতিশীল যে ভরটা সেটা আগে বের করি, দেন আমরা শক্তি, গতিশক্তি যেটা বা গতিশীল অবস্থার শক্তি যেটা সেটা বের করব। তো এখানে রকেটের বেগ যা দেওয়া আছে ভি 0.6 সি লিখলাম। আর সি এর মানটা চাইলে বসাইতেও পারো, নাও বসাইতে পারো, তোমার ইচ্ছা। সি এর মান বসায় অঙ্ক করলে হবে, না বসে অঙ্ক করলে হবে, হ্যাঁ, পরে কাটাকাটি করা যাবে। আর তামার দণ্ডর স্থির ভর এম নট 0.5 কেজি। আলোর বেগ তো দেওয়া আছে, এটা আমরা মুখস্থ জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এতটুকু বুঝতে পারছো সবাই? একটু কথা বলো, এতটুকু বুঝছো? রেসপন্স করো। আচ্ছা, এরপর হচ্ছে চলমান অবস্থার ভর, এটা এম, এইটা বের করব। গুড। চলমান অবস্থার ভর হচ্ছে এম, এটা বের করব। তো ওই যে আবার লিখবা, আমরা জানি, আচ্ছা, তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি ই, এটাও বের করব। তো আমরা জানি আমাদের সূত্র কি ছিল, এম ইকুয়াল টু এম নট বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো ভি স্কোয়ার বাই সি স্কোয়ারকে ভি বাই সি হোল স্কোয়ার লেখা যায়। এবার তুমি মান বসা দাও, ভি এর মান ওই যে 0.6 সি আর নিচে সি, তো এই সি সি কাটাকাটি যাবে। এখন এটা ক্যালকুলেশন করে দেখো যে এম এর মান তুমি কত পাও। Sir, 0.625. আচ্ছা, প্রায় পেয়ে গিয়েছো 0.625 কেজি। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হয়েছে, দেখো তো সবার মিলে কিনা। সবারই মিলার কথা অবশ্য। ভেরি গুড। এবার আমরা শক্তি বের করি। তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। দেখছো? তো ওই যে এম তো হচ্ছে গতিশীল ভর, এম পাইসি মানটা বসা দিবা। সি হচ্ছে কি আলোর বেগ, বসা দাও। ওকে, এরপর মানটা বের করো। এবার ক্যালকুলেশন করো সবাই। দেখো ক্যালকুলেশন করলে কত হয়, ই এর মানটা দেখো।
5.625 into 10 to the power 16. আচ্ছা 5.625। আচ্ছা 0.6 এর সাথে সি না গুণ করলেও সমস্যা নাই, তুমি সি সি কেটে দিতে পারো। আচ্ছা মুশফিক আবার বলো তো কত পাইছো? So 5.625 into 10 to the power 16. 5.625 10 to the power 16। এক্সিলেন্ট মুশফিক, ফার্স্ট হয়েছে, ভেরি গুড। 5.625 10 to the power 16 জুল। শক্তির একক হচ্ছে জুল, তো এটা আমরা লিখে দিব অ্যান্সার। দেখো তো হয়েছে কিনা। সেম আসছে। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ পার্সন। বাকিরা দেখো তো মিলছে কিনা। বুঝছো সবাই? কমপ্লিট। ইয়েস। সবাই বুঝছো অঙ্ক কিভাবে করতে হবে আমাদের? সবার অঙ্ক মিলছে, উত্তর মিলছে সবার? বাকিরা দ্রুত কথা বলো। আচ্ছা তো আমি আজকে আর পারতেছি না, এখানেই ক্লাসটা অফ করতেছি। হ্যাঁ আমরা এরপর থেকে নেক্সটে যাব। যতটুকু পড়ছি আমি কিছু ম্যাথ দেওয়ার চেষ্টা করব, এর উপর ভিত্তি করে তোমরা ম্যাথগুলো সলভ করে আমাকে দেখাবো, তাহলেই হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের ক্লাস একে পর্যন্তই, আর কোনো ক্লাস হচ্ছে না আপাতত। এখানে ক্লাস শেষ করতেছি। কারো কি কোনো কিছু প্রশ্ন আছে বা কিছু বলা থাকলে বলতে পারো। সেকেন্ড ক্লাস কখন শুরু হবে? আজকে ক্লাস নাই আর, আজকে ক্লাস এখানেই অফ। আজকে তো হবে না। আচ্ছা আচ্ছা। অফ। হ্যাঁ আমি কিছু অঙ্ক দিব, এই যে অঙ্কগুলো করাইছি এর উপর ভিত্তি করে তোমার বাসায় প্র্যাকটিস করবে। বায়োলজি স্যার, বলো। বায়োলজিটা অনেকদিন ধরে পড়া হয় না। আসলে বায়োলজি আমি যে করাইছিলাম না, জীব বিবর্তন, মানে ওই যে নাম জানি কি ছিল, 11 অধ্যায় করাইছিলাম, এরপর আর ধরি না। 11th চ্যাপ্টার। হ্যাঁ আচ্ছা ওটা আমি যতটুকু পারি ওটা শেষ করে দিব, দেন আমি নেক্সটে যাওয়ার চেষ্টা করবো। আচ্ছা বায়োলজিটা নিয়ে একটু বেশি ক্লাস নিতে হবে। আমি ডিসেম্বরের দিকে একটু ফ্রি হব আল্লাহ দিলে ইনশাল্লাহ, কারণ ডিসেম্বরে তো পরীক্ষা শুরু হবে, তখন আমি একটু ফ্রি থাকবো। তখন দেখি বায়োলজি ক্লাসটা বেশি বেশি নেওয়ার চেষ্টা করবো, সপ্তাহে 3 দিন বা 2 দিন যতটুকু পারি নেওয়ার চেষ্টা করবো। বায়োলজি ক্লাসটা অনেক পিছিয়ে আছি জানি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ সমস্যা নাই, বই আছে, গাইড আছে। ওকে স্যার। বলো। আর সেকেন্ড পার্টটা কবে ক্লাস করব? কোন সেকেন্ড পার্ট বুঝি নাই। স্যার ইংলিশ সেকেন্ড পার্ট। স্যার ইংলিশ। আচ্ছা ইংলিশ সেকেন্ড পার্টে নতুন করে আমাকে নোট করতে হবে, তো এই জন্য আপাতত এই 3 দিন অফ রাখছি, নোট করি নাই তো, নতুন সারা ক্লাস নিতে মন চায় না। তো দেখি যদি আগামী সপ্তাহে পারি নিব, আর যদি না পারি তাহলে ডিসেম্বর থেকে ইনশাল্লাহ আবার শুরু করবো। ডিসেম্বরে মোটামুটি ফ্রি হবো, তো ক্লাস খুবই কম হবে, কারণ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু। তো ইনশাল্লাহ ডিসেম্বর মাস থেকে আমি মোটামুটি আবার শুরু করতে পারবো ফুল স্পিড ইনশাল্লাহ, আর 15 দিন পর। বুঝতে পারছো? এই জন্য একটু সময় নিয়ে আমি শুরু করতে চাচ্ছি, কারণ আমার তো অফলাইনের প্রচুর চাপ। এই অফলাইনের চাপটা কমে গেলে ইনশাল্লাহ আমি তোমাদের সুন্দরভাবে এফোর্ট দিয়ে পড়াতে পারবো। কথা বুঝছো যা বলছি? আপাতত যে ক্লাস নিচ্ছি ক্লাসটাই করো, তারপরে আস্তে আস্তে যতটুকু পারি আমি তো সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আর ডিসেম্বর মাস থেকে আমাদের 6 মাস থাকবে ইনশাল্লাহ সামনে, সিরিয়াসলি বলতেছি। ডিসেম্বর মাস থেকেই আরও টানা 6 মাস থাকবে আমাদের লং টাইম পড়ার জন্য, এইচএসসি এক্সামের পর্যন্ত। ওকে, আর কোনো প্রশ্ন আছে? এনিওয়ান, আর কোনো প্রশ্ন? আচ্ছা, তো রেগুলার একটু ক্লাস করো। হ্যাঁ সকল ফ্রেন্ডদেরকে ইনভাইট করো ক্লাস করার জন্য। শেষ এই 6 মাসে একটু গাইডলাইন মতো পড়ো ইনশাল্লাহ, তাহলেই হবে। যতটুকু পারতেছি আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। এখন বেশি বেশি প্র্যাকটিস করবা, প্রবলেম হইব সলভ করে নিবা আমার কাছ থেকে, ব্যাস হয়ে গেল, আর কোনো টেনশন নেই। যত প্র্যাকটিস তত তুমি শিখবা, আর মোটামুটি আগে থেকে সব কিছু পড়া আছে, এখন শুধু প্র্যাকটিসের উপর থাকবা।
ওকে, তো এই পর্যন্তই আজকে। আল্লাহ হাফিজ।